হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো, তাদের জন্য আজকে মেজর পেপার 1 হিস্ট্রি থেকে আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো টিকা লেখো ভারতের জনগোষ্ঠী, অথবা দিয়ে আসতে পারে ভারতকে কে এবং কেন নৃতাত্ত্বিক জাদুঘর বলেছেন। এই প্রশ্নটা কিন্তু তোমাদের এবার পরীক্ষায় আসার মতন ভীষণ গুরুত্বপূর্ণ। তো যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইন আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের ক্লাসে। চলো শুরু করবো আজকের ক্লাসটা। ডিটেলসে কোর্স ফি আমি লাস্টে বলে দেবো। ক্লিয়ার? দেখো, প্রথমেই আমরা যদি বলি ভিনসেন্ট জে স্মিথের একটা বক্তব্য বা একটা কোটেশন আমি দিচ্ছি। ভারতবর্ষ হলো একটি নৃতাত্ত্বিক জাদুঘর, যেখানে নিচু স্তরের আদিম মানুষ থেকে শুরু করে উচ্চ স্তরের সভ্য মানুষের সহাবস্থান কিন্তু একত্রিতভাবে দেখা যায় ভারতবর্ষে। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তার দ্য অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থে কিন্তু এই মন্তব্যটি করেছেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ভারতবর্ষ নৃতত্ত্বের জাদুশালা মানে অনেক জাতির মানুষ, অনেক ভাষাভাষীর মানুষ কিন্তু এখানে থাকে। কি বলছে? ভারতীয় মহাজাতির গঠন। ভারতবর্ষের সুপ্রাচীন কাল থেকে বিভিন্ন জাতির আগমন ঘটেছে এবং তারা মিশে গিয়ে এক অনন্য সমাজ তৈরি করেছে। প্রাচীন অধিবাসীর কথা যদি বলতে যাই, দ্রাবিড়, কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল। বিদেশি জাতির কথা যদি বলতে যাই, আর্য, পার্সিক, শক, হুন, পল্লব, কুষাণ, আরব, তুর্কি, পাঠান, মোগল। ইউরোপীয়র কথা যদি বলতে যাই, ইংরেজ, ফরাসি, ওলন্দাজ, পর্তুগিজ। বিভিন্ন সময় এইসব জাতিগোষ্ঠীগুলো কিন্তু রক্ত এবং সংস্কৃতির মিশ্রণেই আজকের ভারতীয় মহাজাতি গঠিত হয়েছে। প্রত্যেকে তাদের নিজস্ব স্বাতন্ত্র্য হারিয়ে এক মিশ্র সংস্কৃতি গড়ে তুলেছে। কিন্তু তাহলে আজকে ভারতবর্ষে এই জাতিগুলো যে আমি বললাম, প্রাচীন অধিবাসী জাতি, বিদেশি জাতি, ইউরোপীয় জাতি, প্রত্যেকটা জাতিগোষ্ঠী বিভিন্ন সময়ে ভারতবর্ষে কিন্তু পদার্পণ করেছেন এবং তারা কিন্তু ভারতীয় জনস্রোতে কিন্তু মিশে গিয়ে তারা এক নতুন সংস্কৃতির কিন্তু মানে এখানে আবিষ্কর্তা আমরা বলতে পারি। কারণ কি? এই সব জাতির, সমস্ত জাতির রক্ত এবং সংস্কৃতি কিন্তু মিশ্রণেই আজকে আমাদের এই ভারতীয় সমাজ। ক্লিয়ার? তো জনগোষ্ঠীর শ্রেণীবিভাগের কথা যদি বলি, নৃতাত্ত্বিকগণ দেহের গঠন বা গড়ন, গায়ের রং এবং মাথার খুলি এবং ভাষার ভিত্তিতে ভারতীয় জনগোষ্ঠীকে বেশ কয়েকটি ভাগে ভাগ করেছেন। যেমন সবার প্রথমে আমরা যদি বলি, তাহলে নর্ডিক গোষ্ঠী বা আর্য গোষ্ঠীর কথা আমরা বলতে পারি। এরা বিদেশ থেকে আগত, অনেকে বলেছেন আবার ভারতে এদের আদি বাসস্থান ছিল। কিন্তু যদিও বলি আর্য বা নর্ডিক যারা রয়েছে, এরা যদি আমরা খুব ঐতিহাসিক তথ্য যদি জিজ্ঞেস করি, আমরা বলতে পারি ঐতিহাসিক তথ্য অনুযায়ী এরা বিদেশ থেকে আগত। এদের গাত্রবর্ণ হলো গৌড়, মানে গৌড় বলতে এখানে ফর্সা। ঠিক আছে? গাত্রবর্ণ মানে গায়ের রং কিন্তু ফর্সা, আকৃতি এদের দীর্ঘ এবং নাক কিন্তু একটু উঁচু ধরনের, উন্নত। বলছে সংস্কৃত ভাষা এদের থেকেই কিন্তু উদ্ভূত হয়েছে। এই সংস্কৃত ভাষা আজকে ভারতবর্ষে কিন্তু এই আর্যদের থেকেই কিন্তু এসছে। তো বলছে প্রথমে এরা পাঞ্জাব, গঙ্গা যমুনা, দোয়াব অঞ্চলে বাস করতো, পরে কিন্তু তারা ধীরে ধীরে সারা ভারতে ছড়িয়ে পড়েছিল। তাহলে এই আর্যরা একটা বহিরাগত জাতি অনেকে বলেছেন। তো এরা সপ্ত সিন্ধাব অঞ্চলে বা সিন্ধু নদী তার তীরবর্তী অঞ্চলগুলোতে বসতি স্থাপন করেছিল, বিশেষ করে পাঞ্জাব, গঙ্গা যমুনা, দোয়াব অঞ্চলে, এবং পরবর্তীকালে তারা সারা ভারতে ছড়িয়ে পড়েছিল। এবার দ্বিতীয় যেই জাতিটার কথা আমরা জানবো জনগোষ্ঠী, তার নাম হচ্ছে দ্রাবিড় জনগোষ্ঠী বা দ্রাবিডিয়ান বলা হয়। এদের ব্যাপারে যদি জানতে চাই, এরা কিন্তু দক্ষিণ ভারতের মানে আদি অধিবাসী, যারা তামিল, তেলেগু, মালায়ালাম ভাষাভাষী এই মানুষেরা কিন্তু এই গোষ্ঠীর বা দ্রাবিড় গোষ্ঠীর কিন্তু অন্তর্গত। এরা সাধারণত খর্বাকৃতি, কৃষ্ণকায়, মানে এরা কালো দেখতে হয় এবং এদের মাথার চুল কিন্তু কোঁকড়ানো হয়। বিশেষ করে তুমি যদি সাউথ ইন্ডিয়ান মানুষের মধ্যে দেখো, ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই ধরনের চরিত্রের বা এই ধরনের কিন্তু বৈশিষ্ট্যের অধিকারী। ক্লিয়ার? নেক্সট আমরা চলে আসবো নেগ্রিটো জাতি। বর্তমানে এদের সংখ্যা কিন্তু খুবই কম। বলছে একমাত্র আন্দামান দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ ভারত, বিহার ও ঝাড়খণ্ডের কিছু পাহাড়ি অঞ্চলে এদের দেখা যায়। এরা কিন্তু খর্বকায় এবং গায়ের রং কিন্তু এদের কালো হয়। ঠিক আছে? গায়ের রং এদের কালো হয় নেগ্রিটোদের কিন্তু। হ্যাঁ, আচ্ছা, নেক্সট চলে আসবো আমরা নেক্সট জনগোষ্ঠীর ব্যাপারে যেটা জানবো, আমরা মঙ্গোলীয় জনগোষ্ঠীর ব্যাপারে আমরা জানবো। তো বলছে এরা বিশেষ করে আসাম, উত্তর পূর্ব ভারতের সীমান্ত অঞ্চল, বিশেষ করে সিকিম, দার্জিলিং প্রভৃতি পাহাড়ি অঞ্চলে কিন্তু এই মঙ্গোলীয়দের বাস। বলছে এরা খর্বাকৃতি, গায়ের রং হলদেটে ভাব, নাক থাকবে এদের চ্যাপ্টা এবং
ছোট ছোট চোখ হয় কিন্তু এদের, দেখো বিশেষ করে নেপালি বা আসামিয়াস যারা রয়েছে বিশেষ করে তাদের কিন্তু, বা সিকিমে যে সমস্ত অধিবাসীরা বা দার্জিলিং জেলায় যে সমস্ত অধিবাসীরা থাকে তারা কিন্তু এই ধরনের বৈশিষ্ট্যের অধিকারী। এবার প্রোটো অস্ট্রালয়েড এরা যারা রয়েছে বলছে অস্ট্রেলিয়ার আদি মানবদের সাথে এদের কিন্তু মিল রয়েছে। যেমন কারা এদের মধ্যে পড়ে? কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল প্রভৃতি উপজাতি এর অন্তর্ভুক্ত কিন্তু হচ্ছে। বলছে এদের গায়ের রং কালো, চুল কিন্তু তামাটে বর্ণের, কপাল চওড়া এবং নাক কিন্তু এদের খুব লম্বা হয় এই প্রোটো অস্ট্রালয়েডদের। ঠিক আছে, এবার চলে আসবো আমরা ভূমধ্য সাগরীয় যারা রয়েছে। বলছে এদের আদিবাস ছিল মধ্য এশিয়ায়, পরে কিন্তু এরা বাংলা, বিহার, উড়িষ্যা, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটকে ছড়িয়ে পড়েছিল। এদের দেহের গঠন কিন্তু মাঝারি এবং গায়ের রং কিন্তু শ্যাম বর্ণের হয়। শ্যাম বর্ণ মানে না অতিরিক্ত কালো না অতিরিক্ত ফর্সা, শ্যামলা মানে মোটামুটি শ্যাম বলতে গেলে এখানে কৃষ্ণের গায়ের রং যেরকম হয় কালা নয়, শ্যামলা বলতে আমরা বুঝি ফর্সাও নয় আবার কালোও নয়। ঠিক আছে, মাঝারি। এবার ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ কি বলেছেন আমরা একটু জেনে নেব। ডক্টর ভিনসেন্ট আর্থার স্মিথ ছিলেন একজন প্রখ্যাত আইরিশ ভারততত্ত্ববিদ এবং শিল্প ঐতিহাসিক। তার মতে ভারতের মতো এত বিপুল বৈচিত্র্যময় জাতি, ভাষা এবং রীতিনীতির সমাহার পৃথিবীর আর কোনো দেশে কিন্তু দেখা যায় না। তাহলে ভারতবর্ষের যে কালচার, সংস্কৃতি, সেটা কিন্তু বিশ্বের আর কোথাও নেই। তো ঠিক যেমন একটি জাদুঘরে বিভিন্ন যুগের এবং প্রকারের নিদর্শন সংরক্ষিত থাকে, তাহলে যদি তুমি কখনো মিউজিয়াম বা জাদুঘরে যাও দেখবে সেখানে বিভিন্ন যুগের বিভিন্ন বিষয় বা বিভিন্ন যা কিছু মানুষের ব্যবহারযোগ্য সামগ্রী থেকে শুরু করে যা কিছু আছে সেগুলো যেমন জাদুঘরে দেখা যায়, ঠিক একইভাবে বলছে ভারতেও প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত আগত অসংখ্য জনগোষ্ঠী পাশাপাশি কিন্তু অবস্থান করছে। এবং তিনি এই বৈচিত্র্যের ঐক্যকে বোঝাতেই তিনি কিন্তু এই নৃতাত্ত্বিক জাদুঘর কিন্তু এই শব্দবন্ধটি কিন্তু ব্যবহার করেছেন। আশা করছি আজকের এই ক্লাসটি সম্পর্কে তোমরা যারা গৌরবঙ্গের ছাত্রছাত্রী রয়েছো তারা অবগত হতে পেরেছো। ক্লাসটি যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং তোমার বন্ধুদের কিন্তু ভিডিওটি দেখার সুযোগ করে দাও, ক্লাসটি করার সুযোগ করে দাও, তারাও যেন আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতে পারে। এবং গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় আন্ডারে প্রথম সেমিস্টারের সমস্ত বই আমাদের 15 আগস্ট আমরা পাবলিশ করছি এবং ফার্স্ট সেমিস্টারে কিন্তু সেই বইগুলো তোমরা যদি বাড়িতে বসে অর্ডার করতে চাও অর্ডারও করতে পারো। দুর্দান্ত মানের বই, হাই কোয়ালিটি বুকস কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করছি। কোয়ালিটির দিক থেকে কোনো কম্প্রোমাইজ হবে না। তোমরা একটা বই ফার্স্টে অর্ডার করে দেখো, 7 days to 10 days এর মধ্যে আমরা হোম ডেলিভারি তোমাকে কিন্তু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো বইটি। যে সমস্ত ছাত্রছাত্রীরা গৌরবঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছো তোমরা যদি সরাসরি আমাদের কাছে পড়তে চাও অনলাইন ক্লাসে, তবে আমাদের যে অফিসিয়াল যে নাম্বার রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের কাছে তোমরা পড়াশোনা করলে প্রপার গাইডেন্স পাবে, আমাদের কাছে পড়লে রেকর্ডেড ভার্সনে ক্লাসেস দেবো, আমরা হাই কোয়ালিটি নোটস দেবো, 100% কমন সাজেশনস দেবো। আমাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে একটা টিস্টিকল এডুকেশন বলে, সেই অ্যাপটাও কিন্তু তুমি এখান থেকে নিতে পারো। ঠিক আছে, সমস্ত কিছু কোর্সগুলো এই অ্যাপ থেকেও নিতে পারো। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।